বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে তিথির। হাতে কনুইতে আঘাত লেগেছে, পায়ের বুড়ো আঙুলটা মুচড়ে গেছে। হাসপাতালে 17 ঘন্টা কাটিয়ে এসে বাড়িতে রেস্ট নিচ্ছিল সে। আজলান সদর দপ্তরে গিয়েছিল 4 দিন হলো। এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। তিথি সেদিন শ্বশুরমশাইকে জারিফের কথা বলেছিল। শোনার পর উনি কোনো মন্তব্য করেননি। তিথি ভয় পেয়ে গিয়েছিল ওনার নীরবতা দেখে, কিন্তু খাবার টেবিলে হঠাৎ ছেলেকে চ্যালেঞ্জ করে বসবেন এটা তিথি কল্পনাও করেনি। বাপ ছেলে দুজনই ঠান্ডা মাথার খেলোয়াড়। আজলান যাওয়ার পরের দিনই জারিফের বাড়িতে গিয়েছিলেন আফতাব শেখ। কথাবার্তা সেরে এসেছেন, সিদ্ধান্ত নিয়েছেন দুজনের আকদ পড়িয়ে রাখবেন। জারিফের চাকরি হলে তখন তারা বউ তুলে নেবে। এই কথা আয়জা, তিথি আর উনি ছাড়া কেউ জানেন না। আম্বিয়া বেগম সন্দেহের চোখে দেখছিলেন সবাইকে। কিছু একটা হচ্ছে যেটা উনি বুঝতে পারছেন না। আজলান আজ ফিরবে। উনি ঠিক করলেন সবটা আজলানকে খুলে বলবেন। আফতাব শেখ সন্তুষ্ট জারিফের বাবা মায়ের সাথে কথা বলে। জারিফ এমনিতেও শিক্ষিত ছেলে, তার একটা নাম আছে, পাশাপাশি ড্রাইভিং শিখেছিল শখ করে, কিন্তু সেটাও আয়ের পথ হিসেবে বের করবে তা সে ভাবেনি। আজলান শেখের ড্রাইভার হিসেবে 3 বছর ধরে কাজ করে আসছে সে। এর আগে অনেকগুলো ড্রাইভার বদল হয়েছে আজলান শেখের, বেশি দিন টিকতো না কেউ। জারিফ কিভাবে স্থায়ী হয়ে গিয়েছে তা জারিফ নিজেও জানে না। তাই হয়তো সে স্যারের বিশ্বাসে আঘাত দিতে চায়নি। চেয়েছিল নিজেকে যোগ্য করে তবেই সবার সামনে গিয়ে দাঁড়াবে, কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গেল। আফতাব শেখের সিদ্ধান্তে সে খুশি হয়েছিল এমন না। স্যারের কথা ভাবতেই তার খারাপ লাগছিল। সে এমনটা চায়নি। একটু একটু করে অর্জন করা স্যারের সব বিশ্বাস এক লহময় ধূলিসাৎ হয়ে যাবে যখন তিনি জানতে পারবেন ওনার পিতার সমস্ত ষড়যন্ত্রের পেছনে শক্তপোক্ত হাতিয়ারটা সে নিজেই ছিল। আফতাব শেখ সন্ধ্যা থেকে হৈ হৈ করছিলেন আনন্দে। পাত্রপক্ষের মামাকে যা বলার উনি বলে দিয়েছেন। আম্বিয়া বেগম হতভম্ব হয়ে গিয়েছেন সবটা শুনে। শুধুমাত্র ছেলেকে হারানোর জন্য উনি মেয়ের এত ভালো বিয়ের সম্বন্ধটা ভেঙে দিলেন। জারিফের কথা উনি তখনও জানতে পারেননি। সমস্ত রাগ ক্ষোভ গিয়ে পড়ল আইজার ওপর। আফতাব শেখ কড়া হুঁশিয়ারি দিলেন, এটা আমার বাড়ি, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাববে। আম্বিয়া বেগমের পায়ের তলার মাটি যেন নড়ে উঠল। তিনি বিশ্বাস করতে পারছেন না একজন বাবাও এমন করতে পারে। শ্বশুরমশাইয়ের হই হল্লোড় আর গাড়ির হর্নের শব্দ কানে আসার পর তিথি নিজেকে আর ঘরে আটকে রাখতে পারে না। বাবা ছেলের মধ্যে এখনই শুরু হবে তুমুল দ্বন্দ্ব। না আজলান শেখ দমবে, না আফতাব শেখ। দরজার নিকটে এসে দাঁড়িয়ে এক নজরে বাবার দিকে চেয়ে রইল আজলান। উনি আম্বিয়া বেগমকে বলে যাচ্ছেন, আমি এই বাড়ির মালিক, একমাত্র কর্তা। আমার সিদ্ধান্তই হবে শেষ কথা। আমার সিদ্ধান্তে আতিফার বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে ওর বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে আমার ছোট মেয়েরও বিয়ে হবে। আজলান শেখ, সে এখনও চেনেনি তার জন্মদাতাকে। সে চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আম্বিয়া বেগম শাড়ির আঁচল মুখে গুজে গুমড়ে কেঁদে উঠে বললেন, তুমি বাবা নও, তুমি একটা পিশাচ। তিথির চোখ দুটো তখনও আজলানের দিকে সীমাবদ্ধ। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে চেয়ে আছে আফতাব শেখের দিকে। আফতাব শেখের দৃষ্টি তার উপর পড়া মাত্রই তিনি হৈ হৈ করে বলে উঠলেন, আসুন আসুন ডেপুটি কমান্ডার সাহেব, আপনার জন্য সুখবর। আজলান আর চোখে তিথি আর আয়জাকে দেখে নিল, তারপর বলল, আপনি যা করেছেন তা ভালো করেননি, এর জন্য আপনাকে ভুগতে হবে। আয়জা কাঁদছে। আজলান তার সামনে গিয়ে দাঁড়ালো। আয়জা মাথা নামিয়ে কেঁদে যাচ্ছে এক নাগাড়ে। আফতাব শেখ বললেন, কাঁদছিস কেন? তোর কোনো ভাইয়ের দরকার নেই, আমি আছি, তোর জন্য আমি একাই যথেষ্ট। আম্বিয়া বেগম এসে বললেন, আব্বা, তোকে কি ওরা ফোন দিয়েছে, কিছু বলেছে? আজলান রেকর্ড ছেড়ে দিয়ে ওপরে চলে গেল চুপচাপ। তার অতি শান্ত কণ্ঠস্বর চলন বলন তিথিকে শেষ করে দিচ্ছে। রেকর্ডের প্রতিটা শব্দ আইজার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে। আজলান শেখের মতো একজন ডেপুটি কমান্ডারের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব আর সততার দিকে আঙুল তোলা হয়েছে। আফতাব শেখের মতো মানুষের দীর্ঘদিনের অর্জিত সুনামের উপর প্রশ্ন তোলা হয়েছে। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। এত অপমান কারো গায়ে সইবে? তিথি শরবতের গ্লাস নিয়ে ঘরে এসে আজলানকে খুঁজল। ঘরে আলো নেভানো, কোচের ওপর চোখ বন্ধ করে শুয়ে আছে সে। তিথি আলো জ্বালিয়ে দিয়ে বলল, তুমি ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। উনি ওনার মেয়ের বিয়ে যেখানে দিতে চাইছে সেখানে দিক, আয়জাও সেটাই চাই। আজলান চোখ খুলল চট করে, তারপর দাঁড়িয়ে পড়ে বলল, তুমি জানো ছেলেটাকে? ও নাম বলেছে? তিথি তার দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, আগে এটা খাও। আজলান শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। বলল, এবার বলো। তিথি গ্লাসটা নিতে চাইলে আজলান বলল, নাম বলতে বলেছি। তিথি বলল, এমন করো না প্লিজ, তুমি এত টাকা পয়সা খরচ করে বিয়ে দেবে, কিন্তু আয়জা যদি সুখী না হয় তখন কি করবে? উনি ওনার মেয়ের বিয়ে যার সাথে ইচ্ছা দিক, তুমি ওইসব নিয়ে আর মাথা ঘামিও না। আজলান গর্জে উঠে বলল, তোমাকে জাস্ট সত্যিটা বলতে বলেছি। তিথি কেঁদে উঠল। আজলান কপাল চেপে ধরে বলল, তোমার মাথায় কি হয়েছে? তিথি বলল, বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। আজলান তার ব্যান্ডেজ ছুঁয়ে বলল, ভালো কাজ করেছ। তোমার কাজ আমাকে জ্বালানো,
তুমি এটা ছাড়া কিছু পারো না, ভবিষ্যতেও এই কাজটা করবে। তিথি বলল, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আজলান খেকিয়ে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি তোমাকে সেটা কে বলল? আমি কষ্ট পাইনি, কষ্ট আমাকে ছুতে পারে না। আমি অবাক হচ্ছি এটা ভেবে তারা বাপ মেয়ে মিলে আমার সাথে এমনটা করলো কি করে। তিথি বলল, তুমি প্লিজ শান্ত হও। আজলান বলল, না পারবো না, আমি এর শেষ দেখে ছাড়ব। ওই ছেলেটার নাম জানো না তুমি? কি নাম ওর? কোথায় থাকে? জানো না এটা বলো না। আকদের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে। তিথি বিনা সংকোচে বলল, জারিফ। আজলান পায়চারি করতে করতে বিড়বিড় করল, জারিফ। তারপর চমকে গিয়ে ফিরে তাকালো তিথির চোখ বরাবর, চোখে অপার বিস্ময়। আজলান কপালের উপর হাত রেখে লম্বা হয়ে চুপচাপ শুয়েছিল। আয়জা দরজা মেলে পা টিপে টিপে ঘরে প্রবেশ করল। ভাইয়ের পায়ের কাছে গিয়ে বসে থাকলো অনেকক্ষণ। আজলান ফোপানোর শব্দে চোখের ওপরের হাত সরিয়ে নিল। মেঝেতে হাঁটু রেখে পায়ের কাছে আয়জাকে বসে থাকতে দেখে সে জিজ্ঞেস করল, কি চাই এখানে? আয়জার কান্নার শব্দ আরও একটু বাড়ল। বলল, আমাকে মাফ করে দাও ভাইয়া, তুমি মত না দিলে এইসব বিয়ে টিয়ে কিচ্ছু হবে না। আজলান পা সরিয়ে নিয়ে বলল, আমি ঘুমাচ্ছি, বিরক্ত করিস না। আয়জা কাঁদতে লাগলো। আজলান চুপ করে রইল। আয়জা বলল, তুমি অপমানিত হও এটা আমি চাইনি ভাইয়া। আজলান বলল, আমি কৈফিয়ত চাইনি, তুই যা এখান থেকে। আয়জা তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলো। আজলান অনেকক্ষণ পর বিছানা থেকে নেমে গেল। বলল, জারিফ ভালো ছেলে, ও তোকে ভালো রাখবে। তোর বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আসল কথা হচ্ছে তোর বিয়েতে আমি থাকতে পারবো না, সম্ভব না, তুই যা এখন। আয়জা বলল, এমন করো না ভাইয়া, আব্বা করেছে যা করার, আমি এমন কিছু করতে বলিনি যাতে তোমার অপমান হয়। আমি আব্বাকে কিছুই বলিনি, আমি শুধু ভাবিকে বলেছি। আজলান ঘাড় ফিরিয়ে ভ্রুকুটি করে বলল, ভাবি? মেহবুব সব জানতো? আয়জা আমতা আমতা করে বলল, না মানে। তিথি তখনই কফির মগ নিয়ে এলো। আজলান বলল, তুই যা এখন। আয়জা বলল, না ভাবি এমন কিছু বলেনি, তুমি ভাবিকে ভুল বুঝছ, তুমি ভাবিকে ভুল বুঝো না। আজলান তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তিথি কফির মগটা নিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। আজলান তার পেছনে হেঁটে এসে জিজ্ঞেস করল, তুমিও সুযোগটা লুফে নিলে? আসল ষড়যন্ত্রকারী দেখছি আমার বউ। আম্বিয়া বেগম বিলাপ করে চলছেন। আফতাব সাহেব গম্ভীর মুখে বসে রয়েছেন। আম্বিয়া বেগম কপালে 2 হাত চেপে রেখে বলে যাচ্ছেন, তোমার জন্য ওদের সংসারটা ভাঙলে আমি তোমাকে মাফ করব না বলে দিলাম। তোমার হঠকারিতার জন্য ওদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। তোমরা বাপ মেয়ে মিলে আমার সোনার সংসারটা ভাঙছ, মাফ করব না আমি তোমাদের। আফতাব শেখের মুখে কোনো কথা নেই। তিনি এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন আজলান শেখের কথা। ওনাকে শায়েস্তা করার জন্য এখন যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। বউয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও ভাবতে পারে, কারণ বউটা তিনি পছন্দ করে নিয়ে এসেছেন। তাই সব দোষ এখন বউয়ের ঘাড়ে গিয়ে পড়বে। এখন তিনি কোনো কথা বলবেন না। সে কতদূর যেতে পারবে তা তিনি দেখবেন। ডোডো কাঁদছে, আয়জাও কাঁদছে তার সাথে। সে মায়ের কাছে যেতে চাচ্ছে, কিন্তু এখন ওখানে যাওয়া সম্ভব নয়। ছোট বাটিতে করে সেদ্ধ নুডলস নিয়েছে সে। ডোডো সেটা মুখেও নিচ্ছে না, সে মায়ের কাছেই যাবে। তিথি সুটকেসে কাপড় চোপড় ভরতে ভরতে হাতের উল্টো পিঠে চোখ মুছল। এই শেখ বাড়িতে হয় সে থাকবে, নয় আজলান শেখ। আজলান শেখ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমন চক্রান্তকারী ষড়যন্ত্রকারী বউয়ের সাথে সে সংসার করবে না। বিশেষ করে যে তার বরের কথা না ভেবে শ্বশুরের হয়ে কাজ করে, তার সাথে তো নয়ই। তিথি কোনটা চায় জিজ্ঞেস করার পর তিথি জানিয়েছে সে চলে যাবে। বাড়ির ছেলে বাড়িতে থাকুক। আম্বিয়া বেগম কাঁদছিলেন ছেলে চলে যাবে শুনে, কারণ কিছু বছর আগেও সে একবার ঘর বিমুখ হয়েছিল। একবার ঘর বিমুখ হলে তাকে ঘরমুখ করতে অনেক কষ্ট পোহাতে হবে। সে এমন এক পাষাণ বর্বর হৃদয়ের মানুষ, যে স্বজনদের ছায়ায় থাকতে না পারলেও বেশ ভালোভাবে বাঁচে। শাশুড়ির কান্না দেখে তিথি বুঝে গিয়েছিল তিনি চাইছেন তিথি এমনটা বলুক, কারণ ঘরের বউ একবার চলে গেলে আবার ফিরিয়ে আনা যাবে খুব সহজেই। সে বেশ সহজলভ্য কিনা, কিন্তু ছেলে গেলে ফিরে আনা দুষ্কর। আফতাব শেখ ছেলের প্রতিশোধের ধরন দেখে স্তব্ধ হয়ে গেছেন। ওনাকে সে জিততে দেবে না কিছুতেই। তাই তো কথার পিঠে কথার জবাব না দিয়ে একেবারে মোক্ষম জায়গাটায় চালটা দিয়েছেন। রমলা চাচি তিথির পেছনে দাঁড়িয়ে আছে। সে কাপড় ভরা শেষে বলল, ডোডোকে একটু এনে দাও চাচি। রমলা চাচি বললেন, পারুম না, ওরে আনা বারণ। তিথি অবাক কণ্ঠে বলল, কেন? কেন মানে? তুমি একা যাইতেছো তোমার বাপের বাড়িতে, তোমার বাবুরে নিতে পারবা না? তিথি জিজ্ঞেস করল, আজলান শেখ বলেছে? হ্যাঁ বলছে। এবার তুমি খুশি হইছ? যাও, এবার নাচতে নাচতে বাপের বাড়ি যাও। এটাই চাইছো সবাই? তুমি চলে যাইতেছো, যাও, আমিও চইলা যামু। এই বাড়িতে আর কাজকাম করুম না। তিথি সুটকেস গুছিয়ে ঘরের বাইরে এনে রাখল। আজলানের সাথে আজ নতুন ড্রাইভার এসেছে। তিনি কাকাদের বয়সী। ওপরে উঠে তিথির সুটকেসটা নিয়ে গেল।
আম্বিয়া বেগম তা দেখে আফতাব শেখকে বললেন, তুমি আটকাবে না? কিচ্ছু বলবে না? আফতাব শেখ বললেন, এখন তোমার ছেলের হাত পায়ে ধরতে হবে আমাকে? ও চাইছে আমি ওর হাতে পায়ে ধরে অনুরোধ করি। যাক, চলে যাক। বউটাকে সম্মান করে উল্টে ফেলেছে এমন না, কিছুদিন পর নিজে গিয়ে ফিরে আনবে। বউ তার, মাথা ব্যথাও তার। বাচ্চাকে না দেখে কয়দিন থাকতে পারবে? আম্বিয়া বেগম কপাল চাপড়ে বললেন, বাচ্চাকে দিচ্ছে না ও? আমি এতক্ষণ কাকে কি বলছি? ডোডো ওর মায়ের সাথে যাবে না। আফতাব শেখ রাগে ক্ষোভে ফেটে পড়লেন, বললেন, মগের মুল্লুক নাকি? ও এখনো মাকে ছাড়া থাকতে শিখেছে? বর্বর ছেলে, নিজের বাচ্চার প্রতিও তার মায়া মহব্বত নেই। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন, তুমি করেছ যা করার। আমি কত কিছু সহ্য করি ওদের সংসারটা টিকিয়ে রাখার জন্য, কত কিছু লুকিয়ে যাই, কত কথা চেপে রাখি। তুমি সব শেষ করে দিয়েছ। তোমাকে আমি মাপ দেব না। আফতাব শেখ বললেন, আসল কথা হচ্ছে ওর বউয়ের প্রতি ওর নিজেরই মায়া মহব্বত নেই। কোনো মতে সংসার করছে, বউ চলে যাচ্ছে, ভালো করছে। আরও আগে যাওয়া উচিত ছিল। ডোডোর কান্না ভেসে আসছে। আইজা দোল দিতে দিতে বলল, চাচি, ওর মা কোথায় এখন? রমলা চাচি বলল, বেরিয়ে গেছে। আইজা অবাক কণ্ঠে বলল, কখন? না বলেই? সে ডোডোকে নিয়ে দ্রুত পায়ে নেমে গেল। আজলান সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল। তিথি তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে আজলান ঘাড় ফিরতেই তাকে বোরখা পরা দেখে বলল, আগে থেকেই মনে হয় প্রস্তুতি নিয়েছিলে চলে যাবে। দারুণ, যাও যাও, বাড়ি খালি করো। আফতাব শেখ বুঝুক হঠকারিতার ফল কি হতে পারে। তিথি বলল, ডোডোকে আমি নিয়ে যাচ্ছি। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, কোথায়? আমার সাথে। ওর ডাইপার কেনা থেকে ওষুধ খরচ। তুমি কিভাবে সামলাবে? বললেই হলো। তিথি বলল, হয়ে যাবে। হয়ে যাবে বললেই আমি মানব কেন? বাড়ির ছেলে বাড়িতে থাকবে। তোমাকে আমি যেতে বলছি না, তুমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছ। তাহলে একা যাও, আমার ছেলেকে টানবে না। তিথি বলল, ওর দুধ ছাড়ানো হয়নি এখনো, শুধু রাতে ভাত খায়, তাও কম। সেসব আমি দেখব। তিথি বলল, ও এখনো আমাকে ছাড়া থাকতে শেখেনি। আজলান গর্জে উঠে বলল, তো থাকতে তোমার ছেলেকে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে? থাকবো না। তাহলে যাও, তোমার চেহারা আর দেখিও না আমাকে। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে ছুটে এলেন, বললেন, আজলান, এমন করিস না আব্বা। তোর বউ বাচ্চার প্রতি কি তোর একটুও মায়া মহব্বত নেই? বাপের উপর রাগ করে ওদের কষ্ট দিস না আব্বা। তুই তোর বউ বাচ্চাকে নিয়ে অন্যত্র চলে যা। তোকে তোর আব্বার সাথে থাকতে হবে না, তোর সেই ক্যাপাসিটি আছে, কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করিস না। আজলান বলল, তোমার কি মনে হয় শুধু আফতাব শেখ আমাকে অপমান করতে চেয়েছিল? ও চাইনি, ও নিজেই রাস্তা খুঁজছিল আমাকে অপমান করার জন্য। আমি আর কারো কথা ভাবতে পারবো না, না ওর, না তোমাদের, না আইসার। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে বললেন, তোর আব্বার উপর রাগ করে আমাদের কেন শাস্তি দিচ্ছিস? দোষ শুধু ওনার নয়, যারা যারা জড়িত ছিল সবার। তিথি বলল, মা তুমি কেঁদো না, আমি স্বেচ্ছায় যাচ্ছি। আম্বিয়া বেগম তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিথি ওনাকে আলতো করে জড়িয়ে ধরে আজলানের দিকে চেয়ে রইল। আজলান মুখ ঘুরে দাঁড়িয়ে রইল। মাকে দেখা মাত্রই আইজার কোলে ঝাপটাঝাপটি শুরু করে দিয়েছে ডোডো। চোখের পানিতে গাল ভিজে আছে। তিথি তাকে কোলে নিয়ে দুই গালে কপালে আদর করল। গাল মুছে দিয়ে গালে গাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। রমলা চাচি মুখে শাড়ির আঁচল গুজে কাঁদতে লাগলো। আম্বিয়া বেগম কেঁদে উঠে স্বামী সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ছোট বাচ্চাটার ওপর মায়া লাগে না তোদের? তোরা বাপ ছেলে থাক তোদের জেদ নিয়ে। তুইও কেমন বউরে, এতদিন হয়ে গেল এই সংসারের প্রতি তোর কোনো মায়া জন্মায়নি? তোকে বললো আর তুই চলে যাচ্ছিস। আমার সংসারটা গেল ছারখার হয়ে। ডোডো মায়ের কোলে এসে শান্ত হয়ে গেছে। মাকে কাঁদতে দেখে সে মায়ের মুখের দিকে চেয়ে ডাকল, আম্মা আম্মা। তিথি বলল, জি, ঘুম ঘুম। ডোডো মিছামিছি চোখ বন্ধ করল। তিথি তার গালে পুনরায় চুমু খেয়ে আইজার কোলে দিয়ে দিল। আম্বিয়া বেগম ধরে রেখে বললেন, আগে তো যাইতেই চাইতি না বউ, আজ এইভাবে চলে যাচ্ছিস কেন? তুই যাস না, তোর বরকেও যেতে দিস না। তোরা থাক, আমরা চলে যাই কোথাও। তোর বাবুর মুখ চেয়ে থেকে যা, ওকে সামলাবে কেমন করে? তিথি এর জবাব দিতে পারল না। শাস্তিটা তার প্রাপ্য। আর আজকের সিদ্ধান্তটা শুধু নিজেকে শাস্তি দেওয়ার জন্য নয়, উপলব্ধি করার জন্য কতটুকু জড়িয়ে আছে সে এই সংসারে। যার ঘর করছে তার সাথে, তার আজ যাওয়া উচিত। আইজা আজলানের ইশারায় ডোডোকে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। সে চেঁচিয়ে কাঁদছে। তিথি গাড়ির দিকে এগিয়ে যেতেই আম্বিয়া বেগম ধরে রেখে বলল, যাস না বউ, তোর পাগলামি আমি মেনে নিছি, তোর শ্বশুর মেনে নিছে। এই বাড়িটা তোর শ্বশুরের, তোর থাকার অধিকার আছে। তিথি অঝরে কেঁদে বলল, যে মানার সে মেনে নেয়নি, মানুষ সেটাও চায় না। আর কবে ফিরবি? তোর বাবুর কথা ভাববি না? ওর কথা ভেবেই চলে যাচ্ছি। বুদ্ধি হওয়ার পর যাতে ওকে দেখতে না হয় ওর মা একজন পাগল, শুনতে না হয় ওর মা বস্তি থেকে উঠে এসেছে। কারো যোগ্য বউ হওয়ার কোনো দরকার নেই আমার।
আমি একজন যোগ্য মা হতে চাই, ওর বাবা ওকে ভালো রাখবে, তাই আমার কোনো চিন্তা নেই। তুই কেমন পাষাণ মা, তোমার ছেলে ভালো বাবা হোক। আম্বিয়া বেগম চিৎকার করে কাঁদলেন। আজলানকে বললেন, তুইও চলে যা, তোকেও দরকার নেই আমার। তোরা সব কয়টা আমার সংসার ভেঙেছিস, যা, তোকে দরকার নেই আমার। তিথি গাড়িতে উঠে গেল। আজলান গাড়ির কাছে এসে বলল, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ মেহবুব? হ্যাঁ। আজলান ড্রাইভারকে বলল, নিয়ে যান। গাড়ি ছেড়ে দিতেই আম্বিয়া বেগম বাচ্চাদের মতো করে কাঁদতে লাগলেন। রমলা চাচি টেনে বাড়ির ভেতর নিয়ে গেল ওনাকে। আজলান বাড়িতে ঢোকার সময় থমকে দাঁড়ালো আফতাব শেখের কাছে গিয়ে। বাবা ছেলে একে অপরের দিকে অগ্নিদৃষ্টিতে চাইল। আফতাব শেখ বললেন, বাড়িটা আমার, বাড়ির বউকে তাড়িয়ে তুমি থাকবে, তা কি করে হয়? আজলান বলল, ডোডোকে নিয়ে আজকেই চলে যাব আমি। আপনার বাড়িতে আমি কিংবা আমার অলাদ কেউ থাকবে না। আফতাব শেখ কম্পিত কণ্ঠে বললেন, আমার বংশধরকে কোথাও যেতে দেব না আমি। আটকে দেখান। আফতাব শেখ বললেন, তোমার পায়ে পড়তে হবে এখন? আপনার কাছে কোনো কিছুর এক্সপেকটেশন আমি রাখি না। আমার বিরুদ্ধে আমার বউকে উস্কেছেন, বাচ্চাকে উস্কাতে পারেন, আপনার সান্নিধ্যে কাউকে রাখবো না। আফতাব শেখ শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থেকে বললেন, তাহলে একটা কথা কান দিয়ে শুনে রাখো, এই বাড়িতে তোমার আর জায়গা নেই। আজলান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটা বলবেন জানতাম, তাই অবাক হয়নি। বড্ড জেদি হয়েছ তুমি, জন্মদাতার মতো। ডোডোকে নিয়ে রাতারাতি বান্দরবন পাড়ি জমিয়েছে আজলান। বান্দরবনের একটা বাংলো বাড়িতে উঠেছিল আজলান। এক সিনিয়র জাফর আহমেদের কথা মতো রাতারাতি বাংলো বাড়িতে আসার পর প্রথমেই যে সমস্যায় তাকে পড়তে হয়েছে তা হচ্ছে ডোডোর কান্না। হঠাৎ করে অপরিচিত জায়গা, অপরিচিত মানুষজন দেখে সে ভয় পেয়ে কাঁদছে। এমন অবস্থায় মাকে পেলে তার কান্না থেমে যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে তার মা কখনোই আসবে না। আজলান তাই কোলে নিয়ে ঘুরে বেড়ালো কান্না থামানোর জন্য, কিন্তু তা হওয়ার নয়। ডোডো কিছুক্ষণ পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। বাইরে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে গাড়িতে করে এসেছে সেই গাড়িতে করে ফিরে তার মায়ের কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু তা আদৌ সম্ভব? সকালে ব্রেকফাস্টের সময় জাফর স্যার জানালেন, কাল থেকেই একজন ন্যানি আসবে। সে আগে আমার এখানে রান্নাবান্না করে দিয়ে যেত, বাচ্চাও বেশ সামলাতে জানে। আগে এমন অনেক কাজ করেছে, যদিও মাইনে একটু বেশি খোঁজে, কিন্তু বেশ বিশ্বস্ত এবং পরিচ্ছন্ন মেয়ে মানুষ। তার কাজ আপনার পছন্দ হবেই। আপনি আপাতত কয়েকটা দিন ছেলের সাথে সময় কাটান। ন্যানিকে সুবিধার মনে হলে ডিউটিতে জয়েন করবেন, অপছন্দ হলে আর একটা দেখা যাবে। যেহেতু এমন হঠকারিতা দেখেই ফেলেছেন, আপাতত সিচুয়েশনটা মোকাবেলা করতে হবে। এমন দুধের শিশুকে সামলানো শুধু কঠিন নয়, তুলনামূলক যুদ্ধের সমান। এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে, আর কোনো পথ খোলা নেই। সকালের দিকে ফর্মুলা দুধের বস্তা নিয়ে এসেছে ওনার অ্যাসিস্ট্যান্ট। ডোডো তখন ঘুম। রাতে একটুখানি সাবুদানা খেয়েছে, একটু মধুটা বোধহয় ওর ভালো লেগেছিল, তাই আরও খেতে চেয়েছে, কিন্তু বেশি খেলে পেট খারাপ করবে, তাই বেশি খাওয়ায়নি আজলান। বাকিটা রাত সে নির্ঘুম ছিল। আসার পথে গাড়িতে অনেক ঘুমিয়েছে, কিন্তু এখানে আসার পর তার চোখের ঘুম উধাও। ডোডো থেকে থেকে কেঁদে উঠে মাকে ডাকছে। ভোরের দিকে যখন একটু ঘুম এসেছিল, তখন আজলানের বুকে খামচি দিচ্ছিল মা ভেবে। বুকে মুখ গুজে হাপুস হাপুস করছিল মাতৃদুগ্ধের নেশায়। আজলানের বুকটা তখন কেঁপে উঠেছিল ছেলের এমন ছটফটানি দেখে। মায়ের স্পর্শ না পেয়ে সে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পুনরায় ঘুমিয়ে গেল। বিছানায় বসে ফর্মুলা দুধ তৈরির রুলস পড়ছিল আজলান। বাইরের হিমের হাওয়ায় পর্দা দুলছে। ঠিক তখনই মনে হলো সেটা কারো শাড়ির আঁচল। সে কাগজের দিকে চেয়ে আনমনে বলল, মেহবুব, দেখো তো কতখানি গরম পানির মধ্যে কতটুকু পাউডার মিক্স করতে হবে। কথাটা মুখ ফসকে বেরিয়ে আসার পর চোখ সামনে তুলে তাকাতেই দেখল সেটা পর্দা। মাথা ঝাড়া মেরে সোজা হয়ে দাঁড়ালো সে। কেউ ছিল না। তার মধ্যে জাফর স্যার গটগট পায়ে হেঁটে এসে বললেন, ও চলে এসেছে ডেপুটি সাহেব, আপনি আসুন। ডোডো তার কোলে আছে। আজলান ওনার সাথে সাথে বের হলো ঘর থেকে। বাড়ির বাইরে আউটডোরের টেবিলের ওপর ডোডোকে বসিয়ে হাত দুটো ধরে রেখে উনি ডোডোর দিকে তাকিয়ে আছেন এক নাগাড়ে। ডোডো ওনাকে মন ভরে দেখছে। বাবার আগে হয়তো সে নির্বাচন করছে এই মহিলার কাছে সে থাকবে কি থাকবে না, নাকি মা খুঁজছে। কিছুক্ষণ পর হঠাৎ সে চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান এসে এক প্রকার কেড়ে নিল মহিলাটির কাছ থেকে। শান্ত করাতে করাতে বলল, ওই তো তোমার মা এসেছে। ডোডো মাম মা শব্দ করে কাঁদতে লাগলো। একটু শান্ত হয়ে আসতেই আজলান মহিলাটির সাথে কথা বলতে এগিয়ে এলো। শক্তপোক্ত মজবুত শরীরের গাঁথনি মহিলাটির, রোবটের মতো প্রতিক্রিয়াহীন মুখের আদল এবং চোখের দৃষ্টি। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বললেন না। বাড়ির দেখভাল থেকে শুরু করে রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা সব করতে ওস্তাদ সে। বয়স 28-29 হবে। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে। আজলান বলল, রান্নাবান্নার কথা পরে, সর্বপ্রথম বাচ্চাকে সামলাতে হবে। ও যেন একটুও না কাঁদে, একটুও ওর মাকে না খোঁজে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মহিলাটিকে ভাবুক দেখালো।
ডোডোর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি চিন্তা করবেন না, ওর চাইতে বেশি দুষ্টু বাচ্চা সামলানোর অভিজ্ঞতা আছে আমার। ডোডো গালে একটা আঙুল ঢুকিয়ে রেখে মহিলাটির দিকে চেয়ে আছে। মহিলাটি তার দিকে তাকানো মাত্রই সে আজলানের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ফেলে ডাকল। জাফর আহমেদ বললেন, কাল থেকে আমার বৌরানিও আসবে, চিন্তা নেই মিস্টার শেখ। আপনার বাচ্চা যদি মায়ের মতো হয় তাহলে মানিয়ে নিতে পারবে, বাবার মতো হলে বলতে পারছি না। আজলান টের পেল কথার পিঠের সূক্ষ্ম খোঁচার আজ। মহিলাটির মুখে কোনো প্রতিক্রিয়া নেই, এক নাগাড়ে ডোডোর দিকে চেয়ে আছেন। ডোডোর আবারও কান্না শুরু হলো। আজলান জিজ্ঞেস করল, আপনি কবে থেকে আসছেন? মহিলাটি জবাব দিল, এখন থেকেই। আমার সুটকেস অলরেডি বাড়ির ভেতরে। স্যার আমার অ্যাডভান্স পেমেন্টের কথা বলেছেন। জাফর স্যার বললেন, ইয়েস মিস্টার শেখ, আপনাকে বলেছিলাম। আজলান বলল, সন্ধ্যায় পেয়ে যাবেন। থ্যাঙ্কস। আজলান বলল, ওকে এখন শান্ত করাতে পারবেন প্লিজ? মহিলাটি হাত বাড়িয়ে ডোডোকে ডাকতেই হাউমাউ করে কেঁদে উঠল আরও জোরে। আজলানের কোল থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। আজলান পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল, কিছু খাবে বাবা? ডোডো কাঁদতে কাঁদতে হেঁচকি তুলল। জাফর আহমেদ পাশ দিয়ে যাওয়ার সময় বলল, সে তার মাকে মিস করছে। আজলান বলল, আমি দিনের পর দিন দূরে থাকি, আমাকে এভাবে মিস করে না? কি হিংসুটে আপনি ডেপুটি সাহেব। আজলান মুখ ফিরিয়ে নিয়ে জোরালো একটা শ্বাস ফেলে ডোডোকে বলল, ওই দেখো তোমার মা। মেহবুব, তোমার ছেলেকে নিয়ে যাও। ডোডো বাবার আঙুলের ইশারায় বেড়ে ওঠা ঝোপঝাড়গুলোর দিকে চেয়ে কাঁদতে লাগলো। মহিলাটি এসে সামনে দাঁড়ায়, নিউজ প্রেজেন্টারের মতো করে শাড়ি পরা, মাথার চুলগুলো পেছনে গুছিয়ে বাঁধা। বলল, আমাকে দিন, ও হয়তো পটি করবে। আজলানের ভ্রু কুঁচকে এলো। মহিলাটি কোলে নিয়ে বলল, দয়া করে কারপটিটা এনে দিন। আজলান দ্রুত গতিতে ঘর থেকে কারপটিটা এনে দিল। মহিলা ডোডোকে পটিতে বসিয়ে দিতেই সে শান্ত হয়ে এলো। আজলান অবাক চোখে চেয়ে বলল, বুঝলেন কি করে? মহিলাটি বলল, আমি অবাক হচ্ছি, আপনি এতদিন বাচ্চাটাকে রেখেছেন কিভাবে? ওর মা বিয়োগের কতদিন হলো? আজলানের পিলে চমকে উঠল। বলল, ওর মা আছে। মহিলার অবাক চাহনির সাথে প্রশ্ন ছুটে এলো, কোথায়? আজলান খানিকটা ধমকের সুরে বলল, আপনার কাজ করুন আপনি, এই ব্যাপারে কোনো প্রশ্ন নয়। চেষ্টা করুন ওর প্রিয় হয়ে ওঠার। ভীষণ মা পাগল ছেলে, মায়ের গা ঘেঁষে থাকার অভ্যাস, ওটা ছাড়াতে হবে। আমি চেষ্টা করব। ঘরটা গোছগাছ করতে লেগে পড়েছিল আজলান। ডোডোর জন্য কিছুতেই হাত লাগাতে পারছিল না। সব ঠিকঠাক করার সময় মহিলাটি দরজায় কড়া নাড়ল। আইজানের যাবতীয় জিনিসপত্র যদি আমি আমার ঘরে রাখি তাহলে আমার জন্য ভালো হয় স্যার, নইলে আপনাকে ডিস্টার্ব করতে হবে। আজলান বলল, নিয়ে যান, এই গোটা ব্যাগটাতে ওর জিনিসপত্র। মহিলাটি সব নিয়ে যেতেই ঘর ফাঁকা হয়ে গেল। আজলান চুপিসারে ওই মহিলার ঘরে গিয়ে উকি দিয়ে দেখল ডোডো শুয়ে আছে, বালিশের সাথে ঠেকিয়ে রাখা হয়েছে ফিডারটি। নিপুল মুখে নিয়ে সে চোখ বুজে ঘুমাচ্ছে। আজলান বলল, ও কি ঘুমিয়ে পড়েছে? মহিলাটি চমকে ওঠে তার কণ্ঠস্বর শুনে, বলে, হ্যাঁ একটু ঘুমেলো, মনে হচ্ছে না বেশিক্ষণ স্থায়ী হবে, আমাকে চিনতে ওর সময় লাগবে। আজলান বলল, ঘুমালে আমার ঘরে রেখে আসবেন এরপর থেকে। আচ্ছা। ঘরে ফিরে যাওয়ার সময় আজলান ঘাড় ফিরিয়ে ঘরটার দিকে তাকালো। অল্প সময়ের মধ্যে মহিলাটা ঘরটা গুছিয়ে ফেলেছে দক্ষ হাতে। বেশ পরিচ্ছন্ন মনে হলো। আজলান একটু ভারমুক্ত হলো। এমনিতেই সে টেনশন ফ্রি থাকার চেষ্টা করছে, নিজেকে বোঝাচ্ছে সবটা নর্মাল, কিচ্ছু হয়নি। কিন্তু ডোডোর কান্না সব এলোমেলো করে দিচ্ছে। ডোডোর রাতের কান্না বড্ড ভয়ঙ্কর লাগে তার, অনেকটা কষ্ট হাহাকার মিশে থাকে সেই কান্নায়। সময়টা তখন ফুরোতেই চায় না। মহিলাটি কাজকর্মে দারুণ পটু, এক হাতে রান্না সামলে ডোডোকেও সামলাচ্ছে। কোনো কিছুতে বিরক্তি নেই, যদিও তাকে রান্নার কাজে রাখা হয়নি, কিন্তু জাফর আহমেদ স্যারের ওয়াইফ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি রান্নাবান্না করতে পারবেন, তাই রান্নার অনুরোধটা ওনারই। আলাদা করে রান্নার লোক রাখতে চাইলে সেই টাকাটা ওনাকে দিলে সে আরও যত্নের সাথে কাজ করবে। যেহেতু তার কাজ পরিপাটি, সেহেতু উনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। দুপুরে ডাল, আলু ভর্তা, পাবদা মাছের ঝোল, মুরগির মাংস রেঁধেছে মহিলাটি। জাফর স্যারের ওয়াইফ 10টার দিকে এসেছিলেন। খেতে খেতে বললেন, ভালো রেঁধেছো শাইলা, তুমি কখন খাবে? আপনারা খেয়ে নিন তারপর। জাফর আহমেদ খেতে খেতে বললেন, ডেপুটি সাহেবের কেমন লাগছে রুমার রান্না? আজলান শেখ খেতে খেতে মাথা নাড়ল, আর আপন মনে ভাবল কবে তিথির হাতে রান্না খেয়েছে সে, মনে নেই ঠিক। বিয়ের পরের দিনগুলোর মধ্যে কোনো একদিন মাছের ভেতর চুল পাওয়ার পর সে মাকে বারণ করে দিয়েছিল তিথিকে রাঁধতে দেওয়ার জন্য। ওর ঘাড়ে কাটা বাছার দায়িত্ব পড়ে তারপর থেকে। রান্না মা করত, নইলে রমলা চাচি। চুল দেখে আজলান না খেয়ে উঠে গিয়েছিল সেই দিন। ভালো হয়নি স্যার? আজলান শব্দ করে বলল, ভালো। জাফর আহমেদ হেসে বললেন, ডেপুটি সাহেব, আমার বিবির হাতের শুটকির ঝালভুনা না খেলে আপনার জীবন বৃথা। আহা, জিভে জল চলে এলো। কাল রতনকে বলবো, ও শুটকি দিয়ে যাবে।
একটু রসুন বেশি করে দিয়ে শুটকি ভুনা করো তো। ওনার বিবি তাহেরা বেগম হেসে বললেন, যেভাবে বলছো মনে হচ্ছে কি এক অমৃত। তুমি বুঝবে না, তোমাকে শ্রেষ্ঠ রাঁধুনির খেতাব দিলেও কম হবে। আর সেই তুমি নিজের রান্নাকে এত তুচ্ছজ্ঞান করছো, ভেরি ব্যাড। ডেপুটি সাহেব, আপনি শুটকি খান না মনে হয়। আজলান হেসে বলল, না সরি। টেবিলে ধড়াক করে চড় মেরে উনি বললেন, আমার বিবির শুটকির ঝাল ভুনা খেলে আপনি শুটকির ফ্যান হয়ে যাবেন। বন্দরের মানুষ হয়ে শুটকি খান না, এই কেমন কথা ডেপুটি সাহেব? এই তো ভারী লজ্জার। আপনার বিবি কি শুটকি রান্না জানে না? আজলান খেতে খেতে বিষম খেল। তাহেরা বেগম পানি বাড়িয়ে দিয়ে বললেন, তুমি বড্ড বকো, খেতে দাও ছেলেটাকে। তখনই ঘুম ঘুম চোখে উঠে এলো ডোডো। শাইলার কোল থেকে বাবার দিকে পিটপিট করে চেয়ে আছে। তাহেরা বেগমকে পেছন থেকে দেখে খুশিতে 2 হাত একত্র করে তালি দিল। তারপর ওনার কাছে হামলে পড়ার জন্য হাত দুটো বাড়িয়ে দিয়ে ডাকল, আম্মা। তার আদুরে কণ্ঠস্বর শুনে তাহেরা বেগম ঘাড় ফিরিয়ে তাকিয়ে হাসল। বাবু শোনো, উঠে গিয়েছে, ভাত খাবে তুমি? ডোডো ওনার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। উনি কোলে নিতে যাবে তখনই শাইলাকে জাপটে ধরিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, যেন ধোকা দিয়েছে তার মা তাকে। এবারের কান্না আরও জোরালো। আজলান খাবার রেখে উঠে গেল হাত ধুয়ে। দোল দিতে দিতে দোলনার বারান্দায় চলে গেল। বলল, ওই যে মা, ডোডোর মা, এই দ্রুত আসো, নিয়ে যাও। ডোডো শান্ত হলো না, করুণ সুরে মামা ডেকে কাঁদতে লাগলো। আজলানের বড্ড মায়া হলো। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করছে তার কাঁধটা ডোডোর চোখের জলে ভিজে গেছে। শাইলা সবটা সামলে নিতে পারছে দেখে আর তাহেরা বেগমের হাতে ডোডোকে রেখে নিশ্চিন্তে কাজে এসেছে সে। কিন্তু মনটা সেখানেই পড়ে রইল। ডোডো কিছুক্ষণ পর পর তার মাকে খুঁজছে, ফিডার মুখে তুলছে না, ভাত একদমই খাওয়ানো যাচ্ছে না তাকে। তিথি চা খাওয়ার সময় ঠান্ডা করে ডোডোকেও খাওয়াতো। আজলান সকালে সেইভাবে খাওয়ানোর চেষ্টা করেছে, ডোডো মুখ ফিরিয়ে নিয়েছে। শাইলাকে বললে শাইলাও চেষ্টা করলো খাওয়ানোর জন্য, কিন্তু ডোডো মুখে নিল না। আজলান মনে করার চেষ্টা করলো তিথি তাকে কি বলে খাওয়াতো। সে কত কথা, যুক্তিহীন উজবুক আর আজবুকি কেচ্ছার কাহিনী, কথার কোনো আগা মাথা নেই। সেসব শুনে ডোডো খিলখিল করে হাসত আর সুরুত সুরুত করে চায়ে টান দিত। যন্ত্রমানবী শাইলা এসব কিছুই জানে না, তাই ডোডোর খাওয়াও হলো না। প্রচণ্ড খিদে পেলে তখন ফিডার টেনে মুখে দেয়। কয়েক চুমুক খেতে খেতে কেঁদে ওঠে। আজলান অবাক হয়, এইটুকুনি ছেলে মাকে কি সুন্দর চিনে ফেলেছে। মায়ের আদর, কথা, ছোঁয়া, অনুপস্থিতি সবটাই সে বোঝে। যেহেতু কর্মস্থল কাছেই, সেহেতু সে দ্রুত ফিরে আসে। আজ দ্রুত ফেরার পর শুনতে পেল ডোডোর কান্না। তাহেরা বেগম বললেন, এমনি এমনি কাঁদছে, কোনো কারণ ছাড়াই, এ কেমন ছেলে? আজলান শায়লাকে ডাকতেই সে হাজির হলো তৎক্ষণাৎ, হাতে বাটি, তাতে সেদ্ধ নুডলস। বলল, সরি স্যার, ও কিছুই খেতে চাইছে না। দুপুরে একটা লোকমা খাওয়াতে পেরেছি কোনো মতে, কিন্তু সেটাও বমি করে দিল। এরকম চলতে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। আজলান ডোডোকে কোলে তুলে হাত বুলিয়ে দিতে লাগলো পিঠে। বিরক্তিকর এবং ঝাঝালো সুরে বলল, মায়ের মতো করে খাওয়াতে জানতে হয়, আপনি দেখছি কিছুই পারেন না। শায়লা একটু রাগান্বিত স্বরে বলল, কি পারি না? আপনার ট্রেনিং কাঁচা, বেবি ফ্রেন্ডলি হতে হবে আপনাকে। একজন মা বাচ্চাকে যেভাবে ট্রিট করে সেইভাবে। বলতে বলতে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল সে। ডোডো একটু ঘুমিয়ে এলে আজলান তাকে সযত্নে বিছানায় শুইয়ে দিয়ে গালে কপালে হাতের তালুতে চুমু দিল। ইউনিফর্ম চেঞ্জ করার জন্য প্রস্তুত হতেই শায়লাকে খেয়াল করে বলল, এনিথিং রং? আমাকে শিখিয়ে দিন কিভাবে মায়ের মতো ট্রিট করব বেবিকে। আজলান বলল, মায়েরা সবসময় ফিটফাট যন্ত্রের মতো গোছানো থাকে না, যার কোলে উঠলে বাচ্চার স্বস্তি পায়। আপনি আগে সেই সব আয়ত্ত করুন। শায়লা বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। আজলান বিরক্তি চেপে রেখে বলল, আপনি এমন রোবটের মতো চলাফেরা করলে, এমন সেজেগুজে ফিটফাট থাকলে, মেপে মেপে কথা বললে বেবি আপনার সাথে ভাব জমাবে কেন? শায়লা বলল, তাহলে কি করব? এখন আমাকে ট্রেনিং দিতে হবে? তাহলে আমি আপনাকে রাখছি কেন? শায়লা চোখ নামিয়ে বলল, সরি স্যার, আমি চেষ্টা করব। আজলান কপালে আঙুল বুলিয়ে বিড়বিড় করে বলল, ননসেন্স। শায়লা চলে গেল। আজলান বিছানায় বসে ডোডোর ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। মাছ কাটতে গিয়ে বুড়ো আঙুলের পেট কেটে গিয়েছে তিথির। কাজ করতে যাবে অথচ তার ভুল হবে না, এটা অসম্ভব। গতকাল ফ্যান মুছতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেল। এমনিতেই সে শ্বশুরবাড়ি থেকে এসেছে মাথা ফেটে, বাথরুমে আছাড় খেয়ে। এখানে এসে একবার চেয়ার থেকে পড়ল, আবার আঙুল কাটল। মালেকা বেগম আতঙ্কিত হয়ে গেছেন। দুধের শিশুটাকে ফেলে এসেছে, কত বড় পাষাণ মা সে। জামাই না হয় দুটো কথা শুনিয়েছেই, তাতে এইভাবে চলে আসতে হলো। ভালো ঘরে বিয়ে দেওয়ায় কত নিশ্চিন্তে ছিলেন তিনি, কিন্তু কয়দিন পর পর এক একটা ঝামেলা করে সে বাপের বাড়িতে চলে আসে। কিসের এত আত্মহমিকা তার? কিসের এত দেমাগ?
কি আছে তার বাপের? অমন বরঘর পেয়েছে কপাল করে, সেসব আঁকড়ে ধরে সুন্দর করে সংসার করবে তা না। কিসের বলে ঘন ঘন বাপের বাড়ি আসে কে জানে। বাপ একদিন কামাই করে 10 দিন বসে থাকে, দোকানে কেনা বেচা নেই। ছোট ভাইটা এখনো পড়াশোনা করছে, কে তার অসুখ বিসুখের খরচা দেবে? কেনই বা দেবে? যে অমন ছেলের ঘর করতে পারে না, তার হাতে চাঁদ এনে দিলেও সে মূল্য দিতে পারবে না। যতবার তিথি তার সামনে আসছে ততবারই তিনি বকবক করছেন। অন্যবার শ্বশুরবাড়ি থেকে আসার পর বাপের সাথে মিলে ওনাকে জব্দ করলেও এইবার তিথির কোনো সাড়া শব্দ নেই। ছেলের জন্য কাঁদছে, কিন্তু ছেলের খোঁজ নিতে পারছে না। তাকে ফোনে ব্লক করে রেখেছে আজলান শেখ, এমনকি বাড়ির সব নাম্বার। সে জানিয়েছে এখানে না খেয়ে পড়ে থাকবে, তবুও শ্বশুরবাড়িতে যাবে না। মায়ের মন, তাই মেয়ে না খেয়ে ঘরে শুয়ে থাকলে ওনার খারাপ লাগে। সংসার ভেঙেছে তাই দুঃখ হয়, বাচ্চার শোকে কাঁদছে তাই মায়া লাগে, নয়তো চুলের ঝুঁটি ধরে বের করে দিত ঘর থেকে। রাগে দুঃখে উনি কাঁদছেন বসে। কত খুশি হয়েছিলেন একটা নাতি হওয়ায়, ভেবেছিলেন এই বুঝি তার সব পাগলামি ছুটে যাবে। মেয়েরা মা হওয়ার পর অনেক বদলে যায়, সংযত হয়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন এলো না। স্বামী সংসারের প্রতি হেয়ালি গেল না। এভাবে কি সংসার হয়? এই যে এখন কাঁদছে, খাচ্ছে না, কথা বলছে না, কাজ করতে গিয়ে হাত পা কাটছে, সবটাই বাচ্চার জন্য। নইলে স্বামী সংসারের জন্য তার অত মায়া নেই? বাচ্চাকে ফেলে এসেছে বলে এত কান্নাকাটি। নইলে আগের বারের মতো ওনার মুখে মুখে তর্ক করত আর বলতো, কেন যাব ওই বাড়িতে, কেন যাব ওই লোকের কাছে, আমি না গেলেই বাঁচি। ওনার বড্ড রাগ হয়। পেটে ধরেছেন তাই কঠোর হতে পারেন না, কিন্তু এইভাবে যে সংসার হয় না তা উনি বুঝতে পারেন। সংসার করতে অনেক ধৈর্য লাগে, অনেক সংযমী হতে হয়। স্বামী সংসারকে ভালোবাসতে হয়, আপন করতে হয়, যেটা ওনার মেয়ে করেনি। এখনো বাচ্চাটাকে পেয়ে গেলে সে স্বামী সংসারের দিকে ফিরেও তাকাবে না, অত বড় কলিজা আছে তার। বরঞ্চ ছেলেটা হওয়ার 1.5 বছরের মধ্যে কোনো অভিযোগ আসেনি। কেন এটা নিয়েই উনি ভাবছিলেন এতদিন। এত সহজে সে শুধরানোর নয়। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীরা কত কথা বলেছে, বিয়ে হবে না, সংসার করতে পারবে না, ভালো ছেলে জুটবে না, শ্বশুরবাড়িতে ভাত জুটবে না। চেয়ারম্যান বাড়ির এক ভাগ্নের সাথে সেবার কত কথা রটে গেল। সেই ছেলে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। সেও কম না, বাপকে সে আবদার করলো, আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার ঘাড়ে বসে আমি আর কতদিন খাবো, আমার পড়াশোনা ভালো লাগে না। ও বলেছে আমাদের বিয়ে হলে তোমার দোকানটা সারিয়ে দেবে, নতুন মাল তুলে দেবে, তুমি বাজারের সব থেকে বড় সওদাগর হবা, তারপর ধীরে ধীরে ওর টাকা শোধ করে দেবে। কিন্তু ওই ছেলেটা ওকে বিয়ের আশ্বাস দিয়ে শেষমেশ কোথায় যেন পালিয়ে গেল। সেই থেকে বিয়ে করবে না বলে তিথি জেদ ধরেছিল। সব কয়টা বেটা মানুষ ভণ্ড বলে এমনভাবে বেঁকে বসলো, মালিকা বেগম কত কেঁদেছেন শুধু বিয়ে দিতে পারবেন না ভেবে। শেষমেশ ওনার ভাইজির বিয়েতে আফতাব শেখ তিথিকে দেখে ওনার ছেলের জন্য পছন্দ করে। পছন্দের প্রথম কারণ তিথির কাছ থেকে উনি পানি চেয়েছিলেন, তিথি একেবারে শরবত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ হয়তো তিনি এমন মেয়েই খুঁজছিলেন মনে মনে, যেন লোকটা তার বহুদিনের পরিচিত। অমনভাবে ওনার সাথে গল্প জুড়ে দিয়েছিল তিথি। আল্লাহ মুখ তুলে চেয়েছিলেন, তাই আফতাব শেখ তিথিকে পুত্রবধূ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই বিয়ে বাড়িতেই পাকাপোক্ত করে নিয়েছিলেন তিনি। আজলান শেখও বিয়েতে এসেছিল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। বরযাত্রীদের সাথে এসেছিল, খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছে। প্রথম কারণ, সময়টা বর্ষাকাল হয়, গ্রামের বাড়িতে মাটি কাদা ছিল, পা ফেলতেও তার অস্বস্তি। দ্বিতীয়ত, সেখান থেকে কিছুটা দূরেই গরুর গোয়াল, দেখে ঘৃণা লাগছিল। তৃতীয়ত, খাবার পরিবেশনকারী গ্রাম্য ছেলেগুলো একে অপরকে বৃষ্টি ভাষায় গালিগালাজ করছিল, যা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া করেনি। চতুর্থ কারণ, টেবিলের উপর যে সাদা কাপড়টা বিছানো ছিল সেটাতে মাংসের ঝোল লেগেছিল, আশেপাশে মাছি উঠছিল 2-1টা, আর গ্লাসগুলোতে তেল চর্বি। পঞ্চম কারণটি একটু ভিন্ন। বহু কষ্টে আতিথেয়তা রক্ষা করার পর যখন সে তাড়াহুড়ো করছিল কোনো মতে বিয়েবাড়ি থেকে বেরিয়ে আসার জন্য, ঠিক সেই মুহূর্তে আফতাব শেখ তাকে ডেকে একটা গোলাপি পোশাক পরা মেয়ে দেখিয়ে বলল, ওকে দেখতে পারো, আধুনিকতার বাতাস গায়ে লাগেনি, তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটা, সহজ সরল, অত মারপ্যাচ নেই। মনের কথা আমাকে খুলে বলে ফেলল। বুঝতে পেরেছো আজলান শেখ, মাটির দলা, তুমি যেমন আকার দেবে তেমনই হবে। রং নিয়ে নিশ্চয়ই তোমার সমস্যা নেই, কারণ তুমি ফর্সা সুন্দরী আধুনিকাদের পছন্দ করো না। এবার নিশ্চয়ই বলবে, না একেও আমার পছন্দ না। দেখো, আমি ওকে তখন থেকে লক্ষ্য করছি, এখানে এত এত সুদর্শন কুদর্শন বরপক্ষের ছেলে পেলে এসেছে, ও একবারও ফিরে তাকালো না। আজলান দেখলো মেয়েটা বরপক্ষের কাছ থেকে টাকা আদায় করার জন্য নাছরবান্দার মতো লেগে আছে। আঙুল তুলে ঝাঁঝালো সুরে বলল, টাকা বাড়িয়ে না দিলে আজকে বউ পাবা না মনু, যাও বসে বসে হাড্ডি চিপাও। আজলান বিরক্ত হয়ে সোজা বেরিয়ে এসেছিল। মেয়েটা শ্যামলা কালো হলেও চেহারাটা খারাপ না, কিন্তু খারাপ ছিল তার ড্রেস সেন্স আর সাজগোজ, ননসেন্স। মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে ভয়ে বুক কাঁপছিল মালিকা বেগমের।
যদি নামি দামি আসবাবপত্র আর বৈরাতি চেয়ে বসে থাকে তাহলে তো হাতছাড়া হয়ে যাবে এমন পাত্র। অত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ভাগ্য সহায় হলো, বরপক্ষ কিছুই চাইল না তেমন। মালেকা বেগমকে ওনার মা প্রায় সময় বলতেন, মেয়েদের সুন্দর হওয়ার চাইতে কপাল সুন্দর হওয়া বেশি দরকার। তিথির যেন তেমনটাই হলো। পাড়াপড়শিরা অবাক হয়ে গেল এমন সম্বন্ধ আশায়। হাটে বাজারে সবাই বরপক্ষের লোকের কান ভারী করার চেষ্টা করল, কিন্তু ছেলে আইনের লোক হয় সেই চেষ্টায় কেউ তেমন সফল হতে পারেনি। অমন ভালো ছেলে, যেমন পেশা তেমনি দেখতে, ঘর বাড়ি ধন দৌলত, মেয়েরা তো সুখ কপাল দেখে মালেকা বেগম আর মফিজ সাহেব কতবার খোদাতালার দরবারে শুকরিয়া জানালেন তার হিসাব নেই। কিন্তু যার বিয়ে সে পুরোপুরি নির্বিকার, যেন সে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে শ্বশুর বাড়িতে। স্বামীর প্রতি তার মায়া নেই, মুগ্ধতা নেই, সংসারের প্রতি কোনো টান নেই, দায় নেই। সংসারটা তার কাছে যেন চড়ুই ভাতির খেলার মতো। স্বামীর সংসারটা যেন তার নয়। একদিন তো বলেই বসলো, আম্মা তোমাদের জামাই আর একটা বিয়ে করতে চাইলে বলবো, করোগে, ওটাকে তুমি কাজের জায়গায় রেখো, এখানে না আনলেই হবে। আমি ভালো বউ না হতে পারি, ভালো সতীন হব। মালেকা বেগম কপাল চাপড়াতেই রেগে মেগে বলল, এই কথা কি এমনি এমনি বলছি আম্মা? আমার কোনো কাজ তার পছন্দ না, তাই বলছি। আমার রান্না পছন্দ না, কাপড় ধোয়া পছন্দ না, হাঁটা পছন্দ না, খাওয়া পছন্দ না, সাজা পছন্দ না, কথা বলা পছন্দ না, তাই তো বললাম। একটা পছন্দের বউ থাকুক তার, তখন দেখবে আমার সাথে খ্যাক করা বন্ধ করে দেবে। মালেকা বেগম ভীষণ ভয়ে ভয়ে ছিলেন। তাদের আঘাত টাকা পয়সা আছে, দিনে দিনে বউ দিয়ে ফেলার ক্ষমতা আছে। যদি ছেলেটাও এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসে কিংবা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আজকাল তো কত খবরই কানে আসে, বউকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছে, এমনকি ছেলেপেলে অবধি হয়ে যাচ্ছে। সেখানে তিথি নিজেই বিয়ে করতে বলছে। যদি ওর কথা শুনে ওই চিন্তা মাথায় নাই, অন্যত্র সংসার পাতে, তখন কি হবে? বুদ্ধিশুদ্ধিওয়ালা চালাক চতুর সতীনের সাথে জামাই ভাগ করে নেওয়া কি চারটেখানি কথা? কিন্তু মেয়েটাকে সেটা কে বোঝাবে? কে বোঝাবে? পুরুষ মানুষের সামনে যা তা বলা যায় না, ওদের এত হেয়ালি সহ্য করার ক্ষমতা থাকে না। নেহাতি ছেলেটা ওর কোনো কথাই পাত্তা দেয় না, নইলে কবেই সংসার ভেঙে যেত, কবেই তার গায়ে ডিভোর্সির তকমা লেগে যেত। কিন্তু তার মধ্যেই সুখবরটা কানে এলো। উনি মনে প্রাণে চাইছিলেন কোলে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাহলে সংসারে মন বসবে, জামাইয়ের প্রতি মন ঘামবে। কিন্তু কই হলো? এবার চিরতরে বাড়ি ছেড়ে চলে এলো, তাও বাচ্চাটাকে রেখে। পাশের বাড়ির হাসিবের জন্য বউ এনেছে, বছর খানেক হলো। সে তিথিকে দেখতে এসেছিল কয়েকবার, আজও এলো দই চিড়ে নিয়ে। তিথি কিছু খাচ্ছে না শুনে সে এনেছে তিথিকে খাওয়াতে। তিথির জন্য ভীষণ খারাপ লাগছে তার। হাত কেটেছে, পায়ের আঙুল ফুলে ডবডবে হয়ে আছে, তার উপর মাথার ক্ষত শুকানোর ওষুধ ফুরিয়ে গেছে, ক্ষতটা এখনও সেরে ওঠেনি। তার উপর চাচির যা ইচ্ছে তাই বলছে। তিথির ঘরে তিথিকে না পেয়ে সে পাকঘরে গেল। তিথির আঙুলে কাপড় জড়িয়ে দিতে দিতে মালেকা বেগম চেঁচাচ্ছেন, বাচ্চাটার হাই লাগছে তোর ওপর, মা হয়ে কেমন করে তারে ফেলাই আসছস তুই? কত বড় পাষাণ তুই! দেখ, সেজন্য তোর হাত কাটছে, মাথা ফাটছে, আর পায়ের আঙুল ফুলছে। বাচ্চাটার হাই লেগে মরবি তুই। ওইরকম দুধের শিশু রেখে কোনো মা একা একা বাপের বাড়ি চলে আসে? তিথি আঙুলে পেঁচানো কাপড়টার দিকে এক নজরে চেয়ে রইল। মালেকা বেগম বললেন, বাচ্চাটারে দুনিয়ায় না আনার জন্য কত কি করলি তুই? তোর মতন বেয়াক্কেলের পেটে অমন সোনার চাঁদ ধরছে, এটাই বেশি। তুই কোন আক্কেলে তারে ফেলে আইলি? অন্য সময় একা একা লাফাইতে লাফাইতে চলে আসতি, তখন কিছুই বলিনি, এখন কোন সাহসে এলি? তিথি জবাব না দিয়ে পিড়ে ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো জবাব না পেয়ে মালেকা বেগম আবার ফুঁসে উঠে বললেন, কুত্তার পেটে ঘি সয় না, তোর পেটেও অমন সোনার চাঁদ ধরছে, তোর সয় না। বাচ্চার জন্য তোর একটুও মায়া হইতাছে না? তুই তো মা নামের কলঙ্ক। তিথি ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই রুনা আটকে ফেলে বলল, এই নাও আপা, তোমার জন্য আনছি, খালি পেটে থাকা ভালো না। তিথি হাত বাড়িয়ে নিল, বলল, খিদে লাগলে খাবো ভাবি। রুনা বলল, তোমার বরের কাছে আমার মোবাইল থেকে ফোন দেওয়া যাবে? আমার নাম্বার চেনে না, তাই ব্লক করবে না, দিবা? তিথি কিছু সময় নিয়ে ভেবে বলল, দাও। রুনা তার ফোনটা বাড়িয়ে দিল। তিথি আজলানের নাম্বার তুলে ফোন দিল। যখন রিং পড়ছিল তখন বুকটা ধরফর করছিল তিথির। মনে হচ্ছিল এক্ষুনি ডোডোর গলা শুনতে পাবে। তৃষ্ণার্ত বুকটা আরও তৃষ্ণাতুর হয়ে উঠল। 1 2 3 4 5 6 এভাবে 7 বার ফোন দেওয়ার পরেও আজলান ফোন তুলল না। তিথি ফোনটা রুনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রিসিভ করছে না। রুনা বলল, এখন কি করবে আপা? তিথি বলল, দেখি কি করা যায়। দই চিড়াটুকু খেয়ে নাও আপা, ভালো লাগবে। না খেয়ে থেকো না, ডাক্তারের কাছে যাবা না? তিথি বলল, যাব, আগে ডোডোর কোনো খবর পাই কিনা দেখি। আচ্ছা, ফোন দিলে আমাকে ডেকো। রুনা আচ্ছা বলে মাথা নেড়ে চলে গেল। রুনা চলে যেতে তিথি তার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখার সময়
ডোডোর দুটো ছোট ছোট শার্ট আর প্যান্ট পেল। আরামদায়ক বলে ডোডোকে অনেকবার পরানো হয়েছে সেগুলো। আসার সময় তার সাথে নিয়ে আসবে বলে সুটকেসে ভরে নিয়েছিল। কাপড়গুলো হাতে নিতেই জনসন বেবি পাউডারের খুশবুতে তার মনটা যেন ভরে গেল। নাকের কাছে নিয়ে শুকতেই মনে হলো এই তো ডোডোর গায়ের খুশবু। নাক চোখ চেপে খুশবুটা শুকতে শুকতে ঝরঝর করে কেঁদে ফেলল তিথি। রাত 10টা কি 10:30। তিথির চোখ লেগে এসেছিল। একপাশে কাত হয়ে শুয়েছিল। হঠাৎ ধরফড়িয়ে সোজা হয়ে বসতে গিয়ে পিঠে ভারী ব্যথা অনুভব হলো। তারপর সে চিৎকারটা অনুসরণ করে ঘর থেকে বের হলো। মালেকা বেগম তেড়ে এসে চুলের ঝুঁটি ধরে ঠেলা দিয়ে বললেন, ওই বউটার ঘরেও আগুন লাগাই দিছস তুই? যা দেখ ওরে কেমন মারতাছে হাসিব। তিথি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে উঠোনে নামল। হাসিব তার বউকে মেরেই চলেছে। তিথিকে দেখা মাত্রই রুনা ছুটে এসে বলল, আপা ওকে একটু বলো ওটা তোমার বর ছিল, আমি কোনো পরপুরুষের সাথে কথা বলি নাই। তোমার বর ফোন দিছিল কিছুক্ষণ আগে। তোমার হাসিব ভাই রিসিভ করে পুরুষকণ্ঠ শোনায় আমাকে মারতেছে সন্দেহ করে। তিথি হা করে চেয়ে আছে তার দিকে। ঠোঁট আর চোখের কোনায় রক্ত জমাট বেঁধে গেছে। হাসিবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো সে। বলল, তোমার মাথা কি গেছে? নতুন বউকে সবার সামনে মারছ? হাসিব বেরিয়ে এসে বলল, জানে মেরে ফেলবো ওকে। তিথি বলল, ওইটা তোমার দুলাভাই ছিল, আমি ভাবির ফোন থেকে কল দিয়েছিলাম। না জেনে শুনে ভাবিকে এমন করে মারলে কেন? হাসিবের মা তেড়ে এসে বলল, জামাইয়ের ঘর ছেড়ে এসছে 2 দিন হয়নি, এখন আমার ছেলের ঘর ভাঙতে নামছস? তুই অলক্ষী কোথাকার! ওর ফোন থেকে তোর বরকে ফোন দিছিস কোন সাহসে? বেশরম মাইয়া। তিথি বলল, ফালতু কথা বলবো না চাচি। হাসিব ভাই ভাবিকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাও। হাসিবের চোখে অপরাধবোধ দেখা দিলেও সে খ্যাপাটে চোখে চেয়ে রইল। রুনা কাঁদতে কাঁদতে বলল, সত্যিটা এবার মানছ তো? আমার কথার পুরোটা না শুনে আমার গায়ে হাত তুলছ। হাসিবের মা বলল, আর কান্দো না, ও ভুল বুঝে মারছে। কার মাথা গরম হইব না, বইয়ের ফোনে পরপুরুষ ফোন দিলে? তিথি বলল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও চাচি। রুনা বলল, এত রাতে কিসের ডাক্তার, লাগবে না আমার ডাক্তার। কেঁদে কেঁদে ঘরে চলে গেল সে। তিথি হাসিবের উদ্দেশ্যে বলল, গায়ে হাত তোলা খুব বাহাদুরি না? একবার ভাবো না কার গায়ে হাত তুলছ। হাসিব চলে গেল গটগট পায়ে। তিথি তার ঘরে চলে এলো। মালেকা বেগম বললেন, ওদের সংসারেও আগুন লাগিয়ে দিয়েছিস না হতচ্ছাড়ি? যেদিকে যাবি সেই দিকেই আগুন লাগাবি তুই। বউটার কাছ থেকে কিছু শেখ। তোর জামাই কোনো দিন মারে নাই, তারপরেও তুই ঢ্যাং ঢ্যাং করে চলে আসছিস এখানে। মারলে তখন কি করতি? মফিজ সাহেব চুপ করে আছে। অন্য সময় মেয়ের পক্ষে কথা বললেও এইবার তিনি মেয়ের সিদ্ধান্তে বেশ খেপেছেন। অন্তত বাচ্চাটার কথা ভেবে ওর থেকে যাওয়া উচিত ছিল। তিথি ঘরে ঢুকে সোজা দরজা বন্ধ করে ওনার আঁচল দিয়ে চোখ ঢাকল। মালিকা বেগম চেঁচিয়ে বললেন, যেভাবে পারিস সেভাবে বাচ্চাটার কাছে যা, নইলে নিয়ে আয়, না হইলে তোর খাওয়া এই বাড়িতে বন্ধ। অনেক সহ্য করছি তোর ন্যাকামো। বাইরে বৃষ্টি পড়ছে। সবুজে ঘেরা বাংলোটার চারপাশে বড় বড় অশ্বত্থ গাছ, মুচকুন্দ চাপা ফুলের গাছ, দূরে কয়েকটা বেলি ফুলের গাছও আছে। এই গন্ধটা আজলান ঠিকঠাক সহ্য করতে পারে না। অপরদিকে বেলি ফুল তিথির ভীষণ প্রিয়। বেলি ফুলের তেল হোক কিংবা সাবান অথবা পারফিউম, এক কথায় তিথি বেলির পাগল। বিয়ের পরপর তাকে সবসময় বেলি ফুল আনার কথা বলতো, কিন্তু আজলান কখনো আনেনি। ওই গন্ধটা এতটাই অসহনীয় লাগে তার, এক কথায় বমি চলে আসে। সে নিতে পারে না গন্ধটা। এখনও হিমেল বাতাসের সাথে বেলির গন্ধ ভেসে আসছে। কি অসহ্য গন্ধ। ডোডো বাইরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে যখন ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন ঘুম থেকে উঠে তাকে এমনভাবে জাপটে ধরে ফেলেছে যেন আজ বাবা কোথাও গেলে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। আজলান তাই কাজে যায়নি। বৃষ্টি দেখে যদিও বাইরে যাওয়ার ইচ্ছে মরে গিয়েছিল, তারপরও ডোডোর এমন কান্না দেখে সে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। শায়লা ডোডোর জন্য সাবুদানার পরিস বানিয়ে এনেছে। আজলান চামচে করে ডোডোকে একটু একটু করে খাওয়াচ্ছে আর জানালা দিয়ে পাখি দেখাচ্ছে। বৃষ্টি ভেজা একটা কাক বসে আছে নারকেল গাছের ডালে। সেটি গা ঝাড়ছে দেখে ডোডো হাসছে। আজলান তার গালে মুখ ঘুষে আদর করে বলল, ওটা কি বাবা? ডোডো তার দুঠোঁট নাচিয়ে বলল, আম্মাম। আজলান দেখল ছোট কাকটার পাশে একটা বড় কাক এসে দাঁড়িয়েছে। ঠোঁটে একটা আঁশজাতীয় খাবার। বাচ্চাটাকে সেটি যত্ন করে খাওয়াচ্ছে। আজলান আরেক চামচ পরিস তুলে দিল তার সামনে। ডোডো খাওয়ার সময় নিজের গায়েও ফেলল, আজলানের গায়েও ফেলল। আজলান তাকে খাওয়ানো শেষ করে চেঞ্জ করিয়ে দিল। তারপর নিজেও চেঞ্জ করে নিয়ে কোলে তুলে বলল, চলো নিচে যাই, ওইখানে একটা দাদু আছে। ডোডো উত্তেজিত হয়ে বলল, দাদা? আজলান বলল, নিচে নামার সময় ডোডো যা খেয়েছে সব বমি করে দিল। আজলানের বুক ভেসে গেল দুধ সাদা সাবুদানায়। ডোডোর দিকে চোখ তুলে চাইল। ডোডো ঠোঁট টানতে টানতে আচমকা চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান বলল, কিছু বলেছি আমি? বকিনি তো আইজান?
ডোডো কাঁদতে লাগলে শায়লা এসে কোলে নিয়ে নিল, বলল, আপনি চেঞ্জ করে নিন স্যার, আমি ওকে রাখছি। ডোডো কাঁদতে কাঁদতে আজলানের দিকে চেয়ে রইল। তাহেরা বেগম এসে বলল, বাবা কি বকেছে বাবুকে? আজলান যেতে যেতে বলল, এমনিই কাঁদছে, আমি এক্ষুনি আসছি। শায়লা কত চেষ্টা করলো ডোডোর কান্না থামানোর। সে আরও একবার বমি করলো, পাতলা পায়খানাও করলো। একবার নয়, 2-3 বার। ডোডো নরম হয়ে পড়ল। তারপর আজলান তা দেখে ভয় পেয়ে গেল। শায়লাকে বলল, এমন হওয়ার কোনো কারণ দেখছি না, কি খাইয়েছেন ওকে? শায়লা ভয় পেয়ে গেল। তাহেরা বেগম বললেন, আগে ডাক্তার তো ডাকো বাবা। আজলান দ্রুত ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার জিজ্ঞেস করলো, বাচ্চা কি খায়? আজলান বলল, ফর্মুলা আর আজ পরিচ খেয়েছে, মাঝে মধ্যে একটু সেদ্ধ নুডলস আর 2টো ভাত। ভাত খায়নি কাল, তাই আমি পরিচ বানিয়ে আনতে বলেছিলাম। ডাক্তার বলল, ফর্মুলা কতবার খাইয়েছেন কাল? শায়লা বলল, সন্ধ্যায় একবার বানিয়েছিলাম স্যার, সেটা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছে, আর কিছু খায়নি। মধ্যরাতে? আজলান বলল, ফিডারে যা ছিল তাই খেয়েছে। ডাক্তার বললেন, 2 ঘন্টার বেশি হলে সেগুলো ফেলে দিতে হবে। আর আপনারা বাসি ফর্মুলা খাইয়েছেন বাচ্চাকে? এখন 1.5 বছর চলছে, তাকে ফর্মুলা খাওয়ানোর কি দরকার? বাচ্চার মা কে, আপনি? শায়লা সোজা হয়ে দাঁড়িয়ে রইল। আজলান বলল, নো সিস্টার, বাচ্চার মা নেই, ওটা স্কিপ করে বাকি কথা বলুন ডক্টর। ডাক্তার কিছুক্ষণ চেয়ে থাকলেন, তারপর বললেন, আমি ওষুধ দিচ্ছি, ওর পেটে গ্যাস হয়েছে, বুকে কফ আছে মনে হচ্ছে। ঠান্ডা পানিতে গোসল করাবেন না, পানি গরম করে ঠান্ডা হয়ে এলে সেটা দিয়ে গোসল করাবেন। পানিটা বেশ ঠান্ডা হবে না, আবার গরমও থাকবে না। 2 ঘন্টা পর পর ফিডার পরিষ্কার করবেন। আজলান ডোডোকে বুকে জড়িয়ে ধরে বলল, আবার যদি বমি হয়? আমি ওষুধ দিচ্ছি, যেগুলো লিখে দিচ্ছি ওগুলো নিয়ে আসুন। ওষুধ খাইয়ে দেওয়ার পর ডোডো ঘুমিয়ে গেল। এই বাড়িতে প্রচুর মশা, মশার কয়েল জ্বালানো বারণ। আজলান তার একটা মশার ব্যাট কিনে এনেছে, সাথে ডোডোর জন্য মশারি, একটা দোলনাও কিনেছে। সেখানে ও বসে বসে খেলতে পারবে, ঘুমাতে পারবে। দোলনার সাথে মশারি ফিট করা আছে। আজলান তাকে দোলনায় শুইয়ে দিয়ে দোলনার কাছে অনেকক্ষণ বসে রইল। তাহেরা বেগম এসে বলল, ঘুমিয়েছে? জি। আসলে বেচারি শায়লা নিজেও বুঝতে পারেনি। শায়লার নাম শোনা মাত্রই আজলানের চোয়াল শক্ত হয়ে এলো। শায়লার কাছে গট গট পায়ে হেঁটে গিয়ে বলল, আপনি ওটা সন্ধ্যায় বানিয়েছিলেন, আমাকে বলেননি কেন? আমি ভেবেছিলাম রাতে বানিয়েছিলেন। শায়লা বলল, সরি স্যার, আর এমন হবে না। আজলান বলল, হবে না মাই ফুড, আপনার মন কোথায় থাকে? একটা বাচ্চার ভালো মন্দ না বুঝে রোবটের মতো কাজ করে গেলে আপনাকে আর রাখা হবে না। দরকার পড়লে চাকরি ছেড়ে বসে থাকবো আমি। শায়লা শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাহেরা বেগম এসে বললেন, মানুষ মাত্রই ভুল আজলান, তুমি তোমার বোনকে নিয়ে এসো, পারলে সে তার ভাইপোকে ভালো মতো দেখভাল করবে। আজলান বরাবরের মতো শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে উত্তর দিল, আইজানের জন্য আমি একাই যথেষ্ট। তাহেরা বেগম বললেন, না, একা যথেষ্ট না, শায়লা তোমাকে সাহায্য করছে, আমিও করছি, তারপরেও তোমাকে বেগ পোহাতে হচ্ছে। বাচ্চাকেও একা মানুষ করতে পারে না। আজলান চলে গেল। ডোডো ঘুম থেকে চেঁচিয়ে উঠেছিল কাউকে না দেখতে পেয়ে। আজলান ওয়াশরুমের কাপড়গুলো ধুচ্ছিল। ডোডোর কান্না শুনে সে ছুটে এলো। আজ ডোডোকে শায়লার হাতে ছাড়েনি সে। ছুটে এসে ডোডোকে কোলে তুলে নিয়ে আলতো করে গালে আদর করে বলল, গুড ইভিনিং বাবা। ডোডো মুখ দিয়ে অসুস্থ রোগীদের মতো শব্দ করল। আজলান বলল, আমরা কাল ঘুরতে যাব বাবা, আপনাকে সুস্থ হতে হবে। ডোডো তার দিকে পিটপিট করে চেয়ে থাকলো। আজলান ভ্রু উঁচিয়ে বলল, কি? ডোডো বলল, এম্মা। আজলান তাকে বিছানায় শুইয়ে দিয়ে হাত দুটোর তালুতে চুমু দিয়ে বলল, আব্বা ডাকুন। ডোডো বলল, বেবে। আজলান হেসে আরও কয়েকটা আদর দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ডু ইউ মিস ইউর মম আইজান? I know, she is your lovely mom. You love her so much. But she is my stupid wife. I also know that she loves you too. But it's true, she hates your father. She hates me more than she loves you. আমি তোমার মায়ের সাথে ভালো থাকার চেষ্টা করেছি, কিন্তু অসফল হয়েছি। এই জায়গায় এসে আমি ব্যর্থ। আমি একজন ফেল হাজব্যান্ড, কিন্তু বাবা হিসেবে আমি ফেল করতে চাই না। ডোডো তার গলা জড়িয়ে ধরে নরম গলায় বাবার গালের সাথে গাল লাগিয়ে বলল, আম্মা আম্মা, আব্বা আব্বা।